ভারতীয় পণ্য বয়কটে একটা অস্বাভাবিক অবিশ্বাস্য ফলাফল আমাদের হাতে এসেছে। এটা অনেকের চোখেই পড়েনি। আমি আসলে গতদিন নিউজ ঘাঁটছিলাম, তো বিজনেস পোস্ট বাংলাদেশের মোস্ট ট্রাস্টওর্দি একটা ইংরেজি পত্রিকা, সেই ইংরেজি পত্রিকায় এই খবরটা এসেছে। আসেন আমরা একটু দেখি ভারতীয় পণ্য বয়কটের ফলাফল কোন পর্যায়ে ঠেকেছে। আপনারা নিজেরাও মানে বিস্মিত হয়ে যাবেন। চলেন দেখি। দেখেন, নিউজটা দেখেন। ইন্ডিয়া ইম্পোর্টস ফ্রম ইন্ডিয়া মে স্লিপ টু 5.92 বিলিয়ন ইন ফিসক্যাল ইয়ার 24। আচ্ছা, এই নিউজটা কে কে বুঝেছেন, ইংরেজি বুঝেছেন কে কে, তারা একটু আওয়াজ দিবেন। আমরা যদি এটা বাংলা করি, যে ভারত থেকে বাংলাদেশের ইম্পোর্ট ফিসক্যাল ইয়ার 2024-এ এটা নেমে আসবে 5.92 বিলিয়নে। আচ্ছা, এটাতে বিস্মিত হবে তারাই যারা এই ইম্পোর্টের হিস্ট্রিটা জানে। এখানে এটা যদি বাংলা করা হয় যে ভারত থেকে আমদানি করা পণ্য স্লিপ মানে পিচ্ছিল যাবে অথবা নেমে আসবে 5.9 বিলিয়ন ডলারে। অর্থাৎ এটা ভারতীয় পণ্য বয়কটের ফলেই আমাদের এই ইম্পোর্টের পরিমাণ 5.9 বিলিয়নে নেমে আসবে। এবার আমাদের জানতে হবে যে ভারত থেকে বাংলাদেশের আসলে ইম্পোর্ট কতটুকু হয়। ভারত থেকে বাংলাদেশের ইম্পোর্ট কতটুকু হয়, চলেন আমরা সেটা একটু দেখি। আসেন, ভারত থেকে বাংলাদেশের ইম্পোর্ট হয়, এখানে দেখেন তো কত ডলার আছে। ফিসক্যাল ইয়ার 2023-এ 10.02 বিলিয়ন ডলার। ফিসক্যাল ইয়ার 2023-এ, ঠিক আছে, হ্যাঁ, 10.02 বিলিয়ন ডলার। তাহলে ফিসক্যাল ইয়ার 2023-এ 10.2 বিলিয়ন ডলার। তার মানে কি, যেখানে 10.2 বিলিয়ন ডলার সেখানে নামে আসছে 5.9 বিলিয়ন ডলারে। আচ্ছা, এর আগে কত বিলিয়ন ডলার ছিল? এর আগের বছরে 12 বিলিয়ন ডলার ছিল। তাহলে সেখান থেকে 12 বিলিয়ন ডলার থেকে 10.2 বিলিয়ন ডলার এবং 10.2 থেকে 5.9 বিলিয়ন ডলার। আমরা একটা কথা সবসময় বলতাম যে ভারত থেকে আমরা আমদানি করি 12 বিলিয়ন ডলার, আর আমরা রপ্তানি করি 2 বিলিয়ন ডলার। আমাদের 10 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি। এবার আসেন, তাহলে 2023-এর ফিসক্যাল অনুযায়ী আমরা বলবো যে ভারত থেকে আমরা আমদানি করি আপনার 10 বিলিয়ন ডলার, সেখানে আমাদের রপ্তানির পরিমাণ 2 বিলিয়ন ডলার। এবার আসেন যে 2024-এর হিস্ট্রি কী হবে। ভারত থেকে আমরা আমদানি করি 5.9 বিলিয়ন ডলার, আর ভারতে আমরা রপ্তানি করি 2 বিলিয়ন ডলার। অর্থাৎ আমাদের এটা যে বাপের বেটা বলবে যে এটা এমনি এমনি হাওয়ায় হাওয়ায় হয়েছে, হ্যাঁ, এটা হাওয়ায় হাওয়ায় হয়েছে, হ্যাঁ, কোনো কারণ নাই, কার্যকরণ নাই, এই হয়েছে ওই হয়েছে, এগুলো হয়েছে, এগুলো বলবে, তাহলে বলবো যে তার এখনও মানে কি বলবো, মানে এখনও বুদ্ধির বয়স হয়নি। এই জন্য তার এগুলো মানে গবেষণার বিষয় না, চিন্তার বিষয় না, ঠিক আছে, তার এগুলো চিন্তার বিষয় না। আমরা ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলনটা করছি, আমি ব্যক্তিগতভাবে আম বিক্রির কারণে আম বিক্রি করছি। সেই আম বিক্রির কারণে আমি একটু কর্মসূচি থেকে একটু দূরে আছি, কিন্তু এর মাঝখানে সাতক্ষীরায় 2 দিন প্রচারণা করেছি, খুলনায় একটা প্রোগ্রাম করলাম। হ্যাঁ, এই 3টা প্রোগ্রামে আমি অংশ নিয়েছি, কিন্তু মানে অতটা ভিডিওগ্রাফি লাইভ এগুলো আমি করতে পারি নাই। পাশাপাশি মানে আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে আমাদের লিফলেট এবং টি শার্ট বিতরণের যে কার্যকারিতা, অনেকে আমাকে বলছিল যে টি শার্ট লিফলেট এগুলো দিয়ে কী হয়। এটা কিন্তু আমি আমার জায়গা থেকে আমি উদ্যোগ নিয়ে কাজটা করেছি। হ্যাঁ, মানে এই কাজটা করতাম আর কি ব্যাপকভাবে, মানে অনেক সাংগঠনিক মানে স্ট্রেংথ ব্যবহার করে। বিষয়টা এরকম না, আমাদের সংগঠনের গণ অধিকার পরিষদের, ছাত্র অধিকার পরিষদের ভাইয়েরা তারা মিলিয়ে আমরা এই লিফলেটগুলো প্যাকেজিং করতাম, বিলি করতাম ব্যাপকভাবে, ঠিক আছে। এটা নিয়ে অনেকে টিটকারি করছে যে এগুলো নিয়ে কী হবে, কিন্তু মানে এখন আমরা কয়েকদিন যাবৎ, আমি ব্যক্তিগতভাবে কয়েকদিন যাবৎ মাঠ পর্যায়ে কাজ করি নাই একটু,
তো তাতেই দেখেন পুরোটা স্তিমিত হওয়ার মতো একটা অবস্থা, যে মনে হচ্ছে যে আন্দোলন শেষ হয়ে গেল কিনা, এরকম এরকম। ঠিক আছে, তো আমি আপনাকে বলি, এই আন্দোলনটা এরকম আন্দোলন না যে আপনি 10 দিন করে সব দখল করে নিলেন, বিষয়টা এরকম না। ঠিক আছে, এই আন্দোলনটা আসলে চলমান একটা আন্দোলন, যে আন্দোলনে আমি 10 দিনের মধ্যে বিপ্লবও ঘটাতে পারবো না, আবার 10 দিনের মধ্যে আমি ব্যর্থও হব না। ঠিক আছে, তারপরেও মানে আমি ব্যক্তিগতভাবে বিজনেসে ইনভলভ হওয়ার কারণে আন্দোলনের অনেক ক্ষতি হয়েছে। এজন্য মানে আপনাদের কাছে আমার ক্ষমা প্রার্থনা করা উচিত, এবং আমি সেই ক্ষমাটা চাচ্ছি। আমাকে আর কয়েকটা দিন সময় দেন। আমি আগামীকালকে আমাদের যশোর এলাকায় ক্যাম্পেইন আছে। আমার পরিচিত, আমি সব জায়গায় বলবো না কোন জায়গায় আছি, আমাদের যোগাযোগ হয়েছে কিছু কিছু জায়গায়, সেখানে আমরা যশোরে এই ক্যাম্পেইনটা প্রচারণাটা করব। লিফলেট এবং টি শার্টগুলো আমরা আমি পাঠাতে বলেছি, যেহেতু এখন সাতক্ষীরা থেকে এখানে সাপ্লাই দিচ্ছি। সো আমি সাতক্ষীরার কয়েকটা জায়গায় আমরা বেশ কাজ করেছি। এরপরে আমরা আগামীকালকে অথবা পরশু দিনে, আগামীকাল যদি টি শার্ট লিফলেট পাচ্ছি ভালো, নাহলে পরশু দিনে আমরা যশোর এলাকায় একটা প্রচারণা করব ইনশাল্লাহ। তো আমি এই কাজের ফাঁকে সাতক্ষীরা, খুলনা, যশোর এই 3টে এলাকা কাভার করার চেষ্টা করছি। এরপরে আমার টার্গেট আছে, যেহেতু আমাকে ব্যবসাটা করতেই হবে, সো আমি এই ব্যবসার সাথেই আমি সিজনাল এই ব্যবসার জন্য অপেক্ষা করি পুরোটা বছর, যে এই সিজনটা আসলে আমি 8-10 লাখ টাকা ইনকাম করে সারা বছর বসে থেকে খাবো, এই ধরনের একটা প্ল্যান আমার থাকে। তো সেই জায়গা থেকে এইখানে জড়িত হয়ে যাওয়ায় আপনার আন্দোলনের একটু ক্ষতি হয়ে গেল। কিন্তু আমার যে জায়গা থেকে কাজ করা দরকার, সে জায়গাটা হলো আমি এই সাতক্ষীরা থাকা অবস্থায় 4-5টা জেলাকে কাভার করার চেষ্টা করেছি। আবার হলো আপনার ওই রাজশাহী যখন থাকবো তখন পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, চাপাই, এই 6টা জেলা। ঠিক আছে, এর পরবর্তীতে আসতেছি হলো নওগাঁ এবং দিনাজপুর এলাকায়, তারপর আসতেছি রংপুর এলাকায়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এই এলাকায়। মোটামুটি এই অঞ্চলটুকু 20-25 দিনে আমি কাভার করার চেষ্টা করব আমার ব্যবসায়ের পাশাপাশি। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আমি যেভাবে ইফোর্ট এবং সময় এবং শ্রম দিছি, এই ইফোর্টটা দিতে পারতেছি না, তাই বলে কি আপনাদের কাছ থেমে যাবেন? আমরা কিন্তু গত দিনও, এই যে 3 দিন আগে প্রায় পেন্ডিং ছিল 100টার উপরে, 100 জনকে পার্সেল পাঠিয়েছি, টি শার্ট, লিফলেট, পোস্টার, এগুলো আমরা পাঠিয়েছি। তো কাজ চলছে আমাদের। আসলেই আমি আমার জায়গা থেকে সময় বের করতে পারিনি। এখানে আমি নিয়মিতভাবে আপডেট দিতেও পারতাম আমাদের কাজের, সেক্ষেত্রে দিতে পারিনি। কেন? সাতক্ষীরা অঞ্চলে এখানে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হওয়ার কারণে নেটওয়ার্ক ফল করেছে। আমি যেখানে বসে আছি এই রুমে, এখানে কিন্তু গত 2 দিন আগেও এখানে নেটওয়ার্ক পেতো না। ঠিক আছে, এরকম একটা টার্মোটাল সিচুয়েশন, সে কারণে সম্ভব হয়নি। এখন আমাদের কাজ কি প্রিয় ভাই ও বন্ধুরা? আমাদের কাজ হলো এই যে আপনার হলো নিউজটা আপনারা দেখলেন, চলেন আমরা আরেকটু সেই নিউজের দিকে একটু গুরুত্ব দেই। এই যে দ্য ফিন্যান্স মিনিস্ট্রি ড্রাফট বাজেট ফিসক্যাল ইয়ার 24 shows a continuation of trend indicating that imports from India would further slip $5.9 billion in fiscal in the first 3 quarters of the fiscal year. Bangladesh earned 1.46 billion from India. ঠিক আছে, ফার্স্ট ফিসক্যাল ইয়ারে এটা অর্জন করেছে বাংলাদেশ, থ্রো মার্চেন্ডাইজ এক্সপোর্ট উইথ এ 3.2% ইয়ার অন গ্রোথ। ইন দ্য ফিসক্যাল ইয়ার 23, the earnings stood at 2.13 billion according to the Export Promotion Bureau data. Economists and industry insights say Bangladesh usually imports refined petroleum, food grain, textile materials, especially cotton yarn from India. The country meets nearly 70% for Bangladesh where demand most of the imported onions and rice. এখানে একটা বিষয় দেখা গেছে যে আপনার হলো এখানে বলেছে যে আমাদের আমদানি করা পণ্যের মধ্যে একটা তথ্য দিচ্ছে যে 70% কটন আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি, তুলা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি। এটা কিন্তু এই তথ্যটা কিন্তু এখানে নিউজে আপডেট করা হয়নি। তারপরেও আপডেট করা হয়নি কেন? দেখেন, গত কয়েকদিন আগে আমরা দেখেছি গণমাধ্যমগুলোতে যে বাংলাদেশ ভারত থেকে প্রয়োজনীয় তুলার মাত্র
মানে হলো 12% হলো আমদানি করে ভারত থেকে বাংলাদেশ তার প্রয়োজনীয় তুলার। তাহলে বাকি তুলাগুলো কই থেকে করতেছে? এই বাকি তুলা করতেছে আফ্রিকার দেশ থেকে করতেছে এখন। এবং এই তথ্যটা আমি আপনাদের কাছে বলেছিলাম যে মালয়েশিয়ায় একটা বিশেষ তুলা রক্ষণাবেক্ষণের একটা হাব হয়েছে। এই হাবে আফ্রিকা থেকে তুলা এসে জমা হয়, সেখান থেকে বাংলাদেশ 7 দিনে নিয়ে আসতে পারে, 7 দিনের মধ্যে তুলা বাংলাদেশে ঢোকাতে পারে। তো এরকম একটা বিশেষ বিপ্লবের কারণে ইন্ডিয়া থেকে বাংলাদেশের যে 70% তুলা আমদানি হতো, ওইটা রিডিউস হয়ে 12%-এ নেমে গেছে। সেই 12% যদি এখানে ক্যালকুলেট করা হয় তাহলে অবস্থা কী হবে? তার অর্থ দাঁড়াচ্ছে যদি এই হাব দিয়ে বাংলাদেশে আপনার হলো তুলা ঢোকে এখানে, তাহলে এই হাবের তুলা উল্টা ইন্ডিয়া বাংলাদেশ থেকে কিনবে, যদি সঠিকভাবে এখানে প্রসেস করা যায়। বাংলাদেশ তো আমদানি কমায় দিছে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমরা যে সময় ফ্রি থাকি, বসে থাকি, গল্প করি, শুধু বলবো যে কখনো হাল ছাড়বেন না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কারা কারা হতাশ হয়েছেন যে আমাদের একটু প্রোগ্রাম কম হয়েছে? ঠিক আছে, কখনোই হতাশ হবেন না। আরে এমনও মানুষ আছে, আমাকে একজন আমেরিকান প্রবাসী ভাই বলছে 30 বছর যাবৎ সে ইন্ডিয়ান পণ্য মানে কেনে না, এবং সে মানে ঘোষণা দিয়ে কেনে না যে আমি কিনবো না। সে ফ্যামিলিকে মানে ফুললি প্রহিবিটেড করেছে যে তারা যেন কিনতে না পারে। তাহলে এই রকম ডেডিকেশন যেখানে আছে, সেইখানে আমাদের একটু আমরা মানে কর্মে নিয়োজিত হয়েছি, কাজে নিয়োজিত হয়েছি, একটু ব্যবসা করতেছি, আম বিক্রি করছি, ঠিক আছে। এর ফলে আমরা আন্দোলন থেকে মানে স্তীমিত হয়ে যাবে, এটা আমাকে অনেকে কমেন্ট করছে, তারেক ভাই প্রোগ্রাম চলতেছে না। হ্যাঁ, চলছে না। আমি আমি আমার 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 এখানে কাজ আছে, আমার একটা টার্গেট আছে। আমি সাতক্ষীরাতে মোটামুটি মানে আপনার হলো অনেক আম বিক্রি করতে চাই। আমরা এই পর্যন্ত মানে 28,000 কেজি আম বিক্রি করেছি। আমার টার্গেট এখানে আমি আরও মানে 15,000 কেজি আম বিক্রি করে আমি এখান থেকে লিভ করব। এরপর রাজশাহীতে যাব, সেখানে করব। আমি মানে এই 20 দিনের সময়টাতে আমি হারিয়ে আমি পুরোটা বছর মানে বাসা ভাড়া সহ বিভিন্ন বিষয়ে কষ্ট করতে চাই না, ঠিক আছে। পাশাপাশি মানে আমাদের মানে রাজনৈতিক কার্যক্রমের জন্য অর্থ প্রয়োজন হয়। যেমন খুলনার প্রোগ্রামে মানে আমি আমার এই বিজনেসের টাকা থেকে, হ্যাঁ, প্রথমে দিলাম 10, পরে বলতেছে যে আরও লাগবে। আমার ওয়াইফ সেখান থেকে দিল 5, তারপরে বললো আরও লাগবে, সেখান থেকে আবার দেওয়া হলো 3,000। তারপরে বললো যে ছাত্ররা গাড়ি নিয়ে আসছে, সেখানে প্রাইভেট কার ভালো, সেখানে দিলাম 3। তারপরে হলো আবার শিক্ষা দিল হলো 2। প্রায় 20,000 টাকার উপরে মানে পার্সোনালি একটা প্রোগ্রামে খরচ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে কন্টিনিউয়াস আমাদের প্রয়োজন হয়। যদি ইনকাম না করি তাহলে আপনার হলো মানে এটা তো বোঝা যাচ্ছে, তাই না? তো আমি যেটা মনে করি যে আওরঙ্গজেব তিনি কীভাবে জীবিকা নির্বাহ করেছেন জানেন? তিনি জীবিকা নির্বাহ করেছে টুপি সেলাই করে এবং কোরআন নকল করে। হ্যাঁ, কোরআন নকল করে বলতে কোরআনের মতো করেই কোরআন লিখে লিখে এগুলো বিক্রি করেছেন, ঠিক আছে। ওইভাবে এটা থেকে তিনি আর্নিং করেছেন। অর্থাৎ এই দুনিয়ার সমস্ত ভালো মানে রাজনীতিবিদ তাদের কর্মের উপর মানে দৃঢ় ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি টুপি সেলাই করেছেন, ঠিক আছে। সো আমাকে অনেক মানুষ পুশ করছে যে তারেক ভাই আপনি যদি এসব কাজে নিয়োজিত হন তাহলে এটা আসলে নেতার কাজ না, ঠিক আছে। আমি আসলে মানে খুবই ক্ষুদ্র মানুষ এবং এত বড় নেতা আমার হওয়ার কোনো ইচ্ছা নাই। পার্সোনালি আমার মানে আল্লাহ জানে কী হবে না হবে, আমার সংসদ কেন্দ্রিক যে রাজনীতি সেটাও আমার ওইভাবে মাথার মধ্যে আসে না, ওই ফিলটা হয় না আমার, ঠিক আছে। ফিলিংস আসে না যে আমি কী করবো। আমি মনে করি যে আপনার হলো অনেক জায়গাতে আপনার হলো ক্ষমতা গ্রহণ করা ছাড়াই অনেক কিছু পরিবর্তন আনা যায়। আমি কয়েকটা এক্সাম্পল বলি যে শুধু দৃঢ়ভাবে লেগে থাকা। 383 জন প্রবাসী গ্রেপ্তার হয়েছিল, ঠিক আছে। আমি নিজে মামলা লড়েছি এবং সেই মামলা শেষে সেই মামলা খারিজ হয়ে গেছে। 383 প্রবাসীকে জামিন দেওয়া হয়েছে, ঠিক আছে। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো যে আমাদের কোটা সংস্কার আন্দোলনের আমি একজন উদ্যোক্তা, ঠিক আছে। আমি যখন প্রথমে উদ্যোগ নেই, এগুলো নিয়ে কাজ করতেছিলাম, গ্রুপে লেখালেখি করতেছিলাম, আমার মা দিতেছিল, তখনও কেউই ওইভাবে সক্রিয় হয়নি। আমাকে বিভিন্ন গ্রুপ থেকে বের করে দিচ্ছে এগুলো লেখালেখি করার। আমাদের স্টাডি গ্রুপ ছিল, আমি গ্রুপ স্টাডি টিচার ছিলাম। সেখান থেকে ছেলেপেলেকে এক জায়গায় করলাম, লাইব্রেরিতে আস্তে আস্তে আন্দোলনটা গড়ে তুললাম। আমি শুধু বলি যে আপনারা কোনোভাবেই
মানে টেনশন করবেন না, হতাশ হবে না, নিজ জায়গা থেকে অবদান রাখেন, প্রতিদিন দাওয়াত দেন, দাওয়াত দাওয়াত দাওয়াত, দাওয়াতের বিকল্প নাই। দাওয়াত যত শক্তিশালী হবে তত ভারতীয় পণ্য মানে বয়কট শক্তিশালী হবে। দাওয়াত দুর্বল হয়ে যাবে, ভারতীয় পণ্য বয়কট দুর্বল হয়ে যাবে, একবারই স্পষ্ট হিসাব। আরে ভাই, মানুষের মনের মধ্যে থেকে যখন মোহটা থাকে তখন মানুষ এটাকে শক্তিশালীভাবে বাস্তবায়ন করে। কিন্তু মোহ কেটে যায় মানে আপনার হলো অভ্যাসবশতভাবে একটা ভারতীয় পণ্য কিনে ফেলতেছে, ঠিক আছে, কিনে ফেলতেছে। হ্যাঁ, মানে আপনার শোক লাগতেছে, আপনি কোক বর্জন করছেন, যখন শোক নাই তখন আবার ঢকঢক করে কোক গিলে খাচ্ছেন। তো এই শোক তো মরে গেলে হবে না, এই শোকগুলোকে দৃঢ় হবে। আমাদের সীমান্তে যত নাগরিক হত্যা করেছে সেই শোক আমরা কোনো দিন ভুলতে পারি না। আমরা যদি ভুলে যাই তাহলে বুঝতে হবে যে যে না, আমরা দেশকে ভালোবাসি না, কোনোভাবেই ভোলা যাবে না। শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং জিদ, মনের মধ্যে যে জিদ, দেশপ্রেমের জিদ, সেটাকে ধারণ করতে হবে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের ভারতীয় মানে পণ্য বয়কটের এই সংগ্রাম করতে গিয়ে সব মিলায়ে 5 জন মানুষ গ্রেপ্তার হয়েছে এই পর্যন্ত। আমি আপনাদেরকে বলিনি, লুকায় রাখছি, ঠিক আছে। আজকে বলতেছি যে আমাদের কতটুকু আমরা চেষ্টা করছি সেই কথাটুকু বলবো। 5 জন মানুষ গ্রেপ্তার হয়েছে, বলি নাই, আমরা নিজেরা সেগুলো তদারকি করে করে বের করেছি। হ্যাঁ, এই লিফলেট ক্যাম্পিং করতে গিয়ে মানে আপনার একজনের কানের পর্দা ফেটে গেছে, তাকে আওয়ামী লীগ নেতা মেরে কানের পর্দা ফাটাই দিছে, ঠিক আছে। একজনের হাতে বাড়ি মারছে, হাত ফুলে গেছে, ঘড়ি ছিল, দামি একটা ঘড়ি ছিল, ঘড়ি ভেঙে গেছে। বড় লোকের একটা মানে ধনির দুলাল, সে সাহস করে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে বের হয়েছে, তার হাতে বেড়ে হাত, তার মা আমাকে ফোন দিত, তুমি তারে কী কাজ দিছো যে তার হাতে এরকম করে ফুলে গেছে, তারে মারছে, ঠিক আছে। তারপরে রুহানি ভাই পটুয়াখালীতে কদিন ধরে জেলে থাকলো, রুহানি ভাইকে যে গ্রেপ্তার করাইছে আস্তাক ফেরুল্লাহ, মানে এই নাম আমি একদিন বলবো, ঠিক আছে। মানে উনি আপনার হলো ওনার জেলায় ক্যাম্পেইন করতেছিল, এই সরকার বিরোধী রাজনৈতিক ফোরামে বড় বড় কথা বলে এইরকম একজন ব্যক্তি তাকে গ্রেপ্তার করায় দিছে, ঠিক আছে। এটা মানে স্পষ্টভাবে সেই ডকুমেন্টস আমাদের কাছে ইঙ্গিতটা আমরা সব কিছু পেয়েছি যে এটা কীভাবে গ্রেপ্তার হলো। ওইখানে দায়িত্বশীলরা বলছে যে আমরা তো ওনাকে চিনতামও না, ওই পুলিশটা বলছে, ঠিক আছে, আমরা একটা বিশেষ খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করছি। তো এইরকম আমাদের এই ছোট্ট কর্মসূচিতে অনেক মানুষের, আমার নিজে ব্যক্তিগত প্রায় 2.5 থেকে 2,80,000 টাকার মতো আমার নিজের ব্যয় হয়েছে, আমার নিজের। তার শুধু আমার না, আমাদের যে লক্ষ লক্ষ লিফলেট প্রিন্ট করা হয়েছে, প্রায় 20,000-এর উপরে টি শার্ট প্রিন্ট করা হয়েছে, এগুলো আমাদের প্রবাসী বড় ভাই, আমাদের ব্যবসায়ী বড় ভাই, আমাদের সংগঠনের ভাইয়েরা, আমি নিজে, আমার ওয়াইফ দিয়েছে, মিয়া মুশিদুজ্জামান স্যার দিয়েছে, হ্যাঁ, তারপরে বিদেশ থেকে আরও অনেক মানে নামগুলো বলা নিষেধ আছে, পাড়া দিয়েছে, সব কিছু মিলিয়ে আমি শুধু বলেছিলাম যে আপনারা আমাকে টি শার্টগুলো প্রিন্ট করে দেন, আমাকে আমাদের লিফলেটগুলো দেন, পোস্টারগুলো দেন, আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি স্প্রেড করতে চাই। হ্যাঁ, আমরা সেটা করেছি অনেকখানি। আমাদের প্রয়োজন ছিল, আমাদের টার্গেট ছিল যে আমরা প্রত্যেকটা 87,000 গ্রামে 10টা করে হলেও লিফলেট আমরা দেবো, তাহলে 8,70,000 লিফলেট লাগবে। সেখানে আমরা লিফলেট প্রিন্ট করলাম হলো 2,10,000 মতো, এখনও 6 লাখের মতো বাকি আছে। আমাদের টি শার্ট, আমাদের ইচ্ছা ছিল প্রত্যেকটা গ্রামে অন্তত মানে 5টা ছেলে এই টি শার্টটা পরবে, তাহলে মানে মিনিমাম মানে 1 লাখের উপরে টি শার্ট লাগে, সেটাও আমরা করতে পারিনি, 20,000 করছি। যাই হোক, যেটুকুই করছি, করছি তাই দিয়ে ভারতীয় পণ্য আমদানি $10 বিলিয়ন উপর থেকে $5 বিলিয়ন নেমে আসছে। যতটুকুই করছি। অনেক রাজনৈতিক দল আগায় আসার কথা ছিল, তারা আগায় আসেনি। কিন্তু এই জায়গা থেকে রিজভী ভাইকে ধন্যবাদ জানাই, তারপর জয়নাল আবেদিন ফারুক ভাইকে ধন্যবাদ জানাই, এরকম আরও যারা জাতীয়তাবাদী চিন্তার মানুষ আছে তারা ভারতীয় পণ্য বয়কট, জামাতের অনেক নেতা সরাসরি বক্তব্যে ভারতীয় পণ্য বয়কটের কথা বলেছে, ইসলামী আন্দোলনের নেতারা কথা বলেছে। আমরা বড় পরিসরে করতে পারি না, কিন্তু ছোটো যেটুকু করছি সেইটুকুতে যে পরিমাণ বাড়ি দেওয়া হয়েছে চিন্তার বাহিরে। আর আমি আপনাদেরকে বলতেছি যে আমি ব্যস্ত, আমি সময় দিতে পারতেছি না, আপনারা কি পারছেন না? আপনারা করেন না, কইরা আমাকে ছবি পাঠান, ইউটিউবে দিয়ে দেবো, ভিডিও পাঠান, দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে দেবো। আমাকে আর কয়েকদিনের জন্য ছুটি আপনারা মঞ্জুর করেন, ইনশাল্লাহ ছুটি শেষে আরও মানে তারপরেও বৃহস্পতিবারে ঢাকায় আসতেছি, ঢাকায় থাকবো। বৃহস্পতিবারে প্রোগ্রাম, একটা ভারতীয় পণ্য বিষয়ে প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করতেছি। যারা আসতে পারবেন, আমি লিফলেটটা আগামীকালকে আমরা ছেড়ে দেবো, পোস্টারটা ছেড়ে দেবো, তো প্রোগ্রামে অংশ নেবেন ইনশাল্লাহ। এই বৃহস্পতিবারের যে টার্গেট, বৃহস্পতিবারে বা শুক্রবারে প্রোগ্রামটা হবে, সেটা হলো আমরা এখানে এই প্রোগ্রামটা
ভারতীয় পণ্য তো আমরা বয়কট করছি, তাই না? ভারতীয় পণ্যে যেহেতু ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, এই পণ্যটাকে আমরা রেড লিস্টেড অর্থাৎ নিষিদ্ধ তালিকা, অর্থাৎ ইউরোপ যেরকম নিষিদ্ধ করেছে, হংকং যেরকম নিষিদ্ধ করলো, সিঙ্গাপুর করলো, তেমনি বাংলাদেশকেও নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে আমাদের প্রোগ্রাম। মানে এই নিষিদ্ধ কেন হচ্ছে না আমার প্রশ্ন, তাই নয়? যেটা সিঙ্গাপুরে বিষাক্ত সেটা বাংলাদেশে কি বিষাক্ত না? বাংলাদেশে কি মধুমাইকা দিছে ইন্ডিয়া? বলেন। অথচ বাংলাদেশের মানুষই বেশি ক্যান্সার আক্রান্ত হচ্ছে এই ইন্ডিয়ান পণ্যগুলো গ্রহণ করে করে। এই কারণে আমাদের যে প্রোগ্রামটা সেটা হলো ভারতীয় পণ্য বয়কটের এই প্রোগ্রামটা আমরা মানে থেকে আমরা ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধের দাবিতে আমরা একটা ক্যাম্পেইন করব, প্রোগ্রাম করব, এবং সেই প্রোগ্রামে সবাইকে আহ্বান জানাচ্ছি অগ্রিম, এবং আপনারা আসবেন ইনশাল্লাহ। আর আপনার দম ছাড়া যাবে না। আমি আপনাদেরকে বলি, কারণে অকারণে মানে ভারতীয় পণ্য বয়কটের কথা বলতে হবে, পোস্ট করতে হবে, ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে, ভালো না লাগলেও প্রচার করতে হবে, ভালো না লাগলেও কথা বলতে হবে। প্রতিদিন 5 জন মানুষকে এক একজন দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে দিয়ে এই কাজটাকে শক্তিশালী। এইটা বুঝতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি। আমাদের চাওয়ার মধ্যে হলো যে আমাদের অর্থনীতিটা শক্তিশালী হবে। অর্থনীতি শক্তিশালী বিষয়টা এইরকম যে আপনি চিনি উৎপাদন করবেন আর চিনির সঙ্গে লালি বের হবেই, উৎপাদন হবেই। তো আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতেছি, আমাদের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করতেছি, আমাদের ভোটাধিকার মানে রক্ষা করার জন্য, আমাদের নদীর উপর আগ্রাসন, আমাদের সীমান্তে নাগরিক হত্যা, এগুলোর প্রতিবাদে লড়াই করছি। আর বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি? বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি আমাদের অর্থনীতি শক্তিশালী, আমাদের ইন্ডাস্ট্রিগুলো শক্তিশালী হচ্ছে, আমাদের দেশীয় পণ্যগুলো শক্তিশালী হচ্ছে। ভুলেও যে ওইটাকে আপনারা ভুলবেন না, মানুষকে ভুলতে দেবেন না কোনোভাবেই। আমরা আবরার ফাহাদকে ভুলতে পারি না, ফেলানিকে ভুলতে পারি না, আমরা এটা ভুলতে পারি না, এবং আমরা তাদেরকে জিয়ায় রাখবো, ঠিক আছে? জিয়ায় রাখবো। আমি একটা কাজ করেছিলাম 2020 সালে, সেই কাজটি হলো ভারতীয় দূতাবাস ঘেরাও করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে কোনো বাপের বেটা এই উদ্যোগ নিতে পারে নাই। 2020 সালে আমরা করেছিলাম, এবং ভারতীয় দূতাবাসের যে পাশে যে রাস্তা, এই রাস্তায় আমরা লিখে দিয়েছিলাম ফেলানি রোড লিখে দিয়েছিলাম, ঠিক আছে? আমরা মানে পোস্টার মেরে দিয়েছিলাম এটা হলো ফেলানি রোড লিখে দিয়েছিলাম। পরে ওই মানে পুলিশ সেগুলো আবার তুলে ফেলেছে, ফেলানি রোড নাম রাখতে দেয়নি, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা ওই রাস্তাটাকে ফেলানি রোড নামেই আমরা ডাকবো, ফেলানি রোড নামেই ডাকবো, এবং ওইখানে গিয়ে আমরা যেভাবেই হোক আবার লিখবো ফেলানি রোড, এটা ফেলানি রোড। এবং সবাই বলবেন কোন রোড দিয়ে যাবা? ফেলানি রোড দিয়ে যাবো আমরা, ভারতীয় হাইকমিশনের সামনের রোডটা। এবং যদি সীমান্তে নাগরিক হত্যা বন্ধ না হয়, না নদীর উপর আগ্রাসন বন্ধ না হয়, আমরা বিশ্বের বিভিন্ন দেশে যেরকম আপনার হলো ভারতীয় পণ্য বয়কট সহ ইন্ডিয়া হটাও, আমাদের প্রবাসী ভাইরা ভারতীয় হাইকমিশনের সামনে প্রোগ্রাম হচ্ছে, আমরা ওই রকম একটা প্রোগ্রাম আমরা এখানে দেব। সেই দিন সেই প্রোগ্রামে অংশ নেওয়ার মতো সাহস এবং দৃঢ়তা আপনারা রাখেন কি? আপনাদের কাছে প্রশ্ন রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।